বৌভাতের আয়োজন শেষ হতে হতে সন্ধ্যার শেষ আলোটুকুও নিভে গিয়েছে। গাঢ় নীল আকাশজুড়ে ছড়িয়ে পড়েছে রাতের শান্ত ছায়া। মির্জা ভিলার চত্বরে তখন ধীরে ধীরে নেমে এসেছে নীরবতা। আলো ঝলমলে দিনের উৎসবমুখরতা এখন শুধু অতীতের প্রতিচ্ছবি। সবাই একেবারে রাতের খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেছে। কিছু কিছু আত্মীয়রা আগামীকাল সকালেই নিজেদের বাসস্থানে ফিরে যাবেন। বাকিরা পরশুদিন নাগাদ চলে যাবেন বলেই ঠিক করে রেখেছেন। উর্মিলা কিছুক্ষণ আগেই গায়ে থাকা গাঢ় পিঙ্ক রঙের শাড়িটি খুলে হালকা আরামদায়ক পোশাক পরে নিয়ে ক্লান্ত চোখে বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই চোখে ভেসে ওঠে, আমি তোমাদের বাড়ির পার্কিং লটে অপেক্ষা করছি, একবার একটু এসো প্লিজ। প্রেরক দিহান। মেসেজটা পড়ে উর্মিলা দ্বিধা নিয়েই উঠে দাঁড়ায়। ঘর অন্ধকার, আলো জ্বালেনি সে। মাথায় একটা ওড়না জড়িয়ে নীরবে রুমের দরজা ঠেলেই বেরিয়ে পড়ে। আজ তিশার স্বামী আশায় ঈশা একাই অলির সাথে শুয়েছে। নিঃশব্দ পায়ে উর্মিলা অন্ধকার ড্রয়িং রুম পেরিয়ে মেইন দরজা দিয়ে বেরিয়ে আসে। বাড়ির ভেতরে আলো জ্বললেও বাইরে তখন এক নিস্তব্ধ নৈশব্দ, শুধু দূরে কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। উর্মিলা পার্কিং লটে এসে দেখে দিহান গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। মাথা নিচু, চোখ ফোনের স্ক্রিনে নিবন্ধ। আবছা আলোয় তার অবয়বটা যেন খানিকটা অন্যরকম ঠেকল উর্মিলার চোখে। আপনি কিভাবে ভাবলেন যে এত রাতে আপনার মেসেজ পেয়েই আমি ছুটে চলে আসব? ময়ূর জাস্ট ফ্রেন্ড। এত কিছু আশা করবেন না আমার থেকে। উর্মিলার কণ্ঠে ছিল ঠান্ডা প্রতিবাদ, কিন্তু তার চোখের গভীরে ফুটে উঠছিল দ্বিধা। দিহান হালকা হেসে উঠল, যেন উর্মিলার এই বিরূপ স্বরটাও তার নিকট পরিচিত। হাসবেন না, যান এখান থেকে। উর্মিলার গলার স্বর কঠিন শোনালেও দিহান জানে, তাকে একা দেখে উর্মিলার বুকের ভেতরে এক ধরনের অস্থিরতা ঠিকই কাজ করছে। তুমি বলতে চাইছো যে আমি তোমার অপেক্ষা করে ভুল করিনি, তাই তো? উর্মিলা নীরব থাকে, চোখ নামিয়ে নেয় পাথরের পেভমেন্টে। মুহূর্ত খানেক পর ধীরে বলে ওঠে, কি বলবেন তাড়াতাড়ি বলুন। কিছুই বলবো না, তোমাকে দেখতে ইচ্ছা করল তাই আসতে বলেছি। উর্মিলা তাকিয়ে দেখে দিহানের ঠোঁটের কোণে এক টুকরো হালকা হাসি। লোকটা অকারণেই হাসে, তবে প্রয়োজনে হাসতে যেন কষ্ট হয়। আমাকে দেখতে ইচ্ছা করল কেন আপনার? বেশ তো ছিলেন 2 দিন, এখন এত আলগা দরদ দেখাচ্ছেন কেন? দিহান যথারীতি দূরত্ব বজায় রেখেই দাঁড়িয়ে থাকে। আমি কিছুক্ষণ আগে কল দিয়েছিলাম, রিসিভ করনি কেন? উর্মিলার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। ভেতরে জমে থাকা অপ্রকাশিত অপেক্ষাগুলো যেন হঠাৎ বিস্ফোরিত হল। ভেতরে থাকা রাগ যেন দপ করে জ্বলে উঠল। রিসিভ করব না, কল দিবেন না আমাকে। দিহান ধীর ভঙ্গিতে ফোনটা পকেটে রেখে বুকের উপর হাত জড়ো করে দাঁড়াল, চোখে নরম অথচ অদম্য এক প্রশ্ন। রেগে যাচ্ছ কেন, সেটা তো বলবে। আমি মোটেও রাগ করছি না, আপনি ছাড়াও আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে, তাদের সাথে কথা বলেই আমার টাইম পাস হয়ে যাবে। আমি তোমাকে আমার সাথে টাইম পাস করতে বলছি না উর্মি। উর্মি বলে ডাকবেন না আমাকে। এখন থেকে আমরা আর বন্ধু নই। উর্মিলা বলে ডাকবেন। উর্মিলা সামনে ফিরে হাঁটতে শুরু করে। তার চিবুক নিচু, পায়ের ভঙ্গিমায় দৃঢ়তা। কিন্তু সে কিছুদূর যেতেই দিহান তাড়াতাড়ি কয়েক কদম এগিয়ে গিয়ে তার সামনে এসে দাঁড়ায়। আমিও তোমার বন্ধু হয়ে থাকতে চাই না, উর্মিলা। তাহলে? দিহান এক মুহূর্তের জন্য কোনো শব্দ খুঁজে পায় না। নিঃশ্বাস টেনে সাহস জড়ো করে, হঠাৎ দ্বিধা ভেদ করেই বলে ফেলে, আই লাভ ইউ উর্মিলা, উইল ইউ বি মাই লাইফলাইন? মুহূর্তেই সময় যেন থেমে যায়। বাতাস থমকে যায় চারপাশে। উর্মিলার মুখে অনর বিস্ময়ের ছায়া। তার পুরো শরীর জমে আসে। ধীরে ধীরে মাথা উঁচু করে অস্ফুটস্বরে শুধায়, কি বললেন? দিহান এবারও একচিলতে হাসি নিয়ে বলে, আই লাভ ইউ। উর্মিলা দাঁড়িয়ে থাকে নিশ্চুপ, মুখে একরাশ বিস্ময়। তার চোখে মেঘ জমে, ঠোঁটে কোনো উত্তর আসে না। উত্তর দিবে না? উর্মিলা ধীরে মাথা নাড়ে, না। তারপর আর এক মুহূর্তও দাঁড়ায় না। দিহানকে পাশ কাটিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষবারের মতো মির্জা ভিলার দিকে তাকায়। তারপর গাড়িতে উঠে বসে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইঞ্জিন স্টার্ট দেয়। গাড়ির হেডলাইটে ঝিলমিল করা ধুলোবালি ঘিরে ধরে তার যাত্রার পথকে। রাত গভীর হয়ে আসে। অলি বিছানায় শুয়েছিল। জানালার কাছের ওপারে রাত গভীর হয়ে এসেছে। পাশেই ঈশা কারো সঙ্গে নিম্নকণ্ঠে ফোনে কথা বলছে, যা অলির ঘুমে বিঘ্ন ঘটাচ্ছিল। অলির চোখে তখনও ঘুম জমেছিল, কিন্তু শান্তিতে ঘুমাতে পারছিল না। সে বিরক্ত ভঙ্গিতে
আধো কণ্ঠে বলে ওঠে। আপু সামির ভাইয়া তো বিকেলে এসেছেই, তুমি বরং ফোনে কথা না বলে সামনাসামনি গিয়ে কথা বলো। ঈশা নরম স্বরে বিরক্তি ঝেড়ে দিয়ে উত্তর দেয়। বনু তুই ঘুমা না, আমি তো আস্তে আস্তেই কথা বলছি। ফোনে যতটা সহজভাবে কথা বলা যায় সামনাসামনি সেভাবে কথা বলা যায় না। অলি আর কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে চোখজোড়া বন্ধ করে নেয়। তার চোখে ঘুম ভর করলেও কানের মধ্যে ঈশার কণ্ঠ একটা শোরগোল তুলছে, কিছুতেই নিস্তার মিলছে না। ঠিক তখনই হঠাৎ তার পাশে থাকা বালিশের নিচে রাখা ফোনটা জোরে বেজে ওঠে। আরে আপু ফোনটা রিসিভ করো। অলির গলায় বিরক্তির ঝাঁজ। ঈশা তাড়াতাড়ি হাত দিয়ে নিজের ফোনটা চেপে ধরে, ফিসফিস করে বলে, আমার না, তোর ফোন বাজছে। এ কথা শুনে অলি তড়িঘড়ি করে উঠে বসে। তার চোখ ছলছল করছে ঘুমে, কিন্তু মনের ভিতর চিন্তার ঢেউ। মা বাবা ছাড়া তার ফোন নম্বর তো আর কেউ জানে না। তাহলে তারাই কি কল দিয়েছে? সে দ্রুত বালিশের পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয়। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা দেখে অচেনা উত্তেজনায় গলা শুকিয়ে আসে তার। এটা তো ওনার নম্বর, উনি এত রাতে আমাকে কেন কল দিচ্ছেন? অলি এখনও দ্বিধায়, রিসিভ করবে কি না, ততক্ষণে কল কেটে যায়। অন্যদিকে অলি কল রিসিভ না করাই আলভির মনটা খারাপ হয়ে যায়। এক ধরনের হতাশা আর অধৈর্যের তাড়নায় সে আবারও অলির নম্বর ডায়াল করল। অলি ফোনটা রাখতেই যাচ্ছিল, তার আগেই আবারও কল আসে। এবার আর দেরি না করে অলি কলটা রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে ছোট্ট করে বলে, হ্যালো। তার ঘুমভাঙা কণ্ঠ শুনেই আলভির নিদ্রাহীন চোখে যেন আরও রাত জেগে ওঠে। অন্য প্রান্ত থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে অলি ভ্রু কুঁচকে স্ক্রিনের দিকে তাকায়। আবার ফোনটা কানে লাগিয়ে বলে, হ্যালো। কল দিয়ে ঘুমিয়ে গেছেন নাকি? আলভি কি বলবে বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত নীরব থাকার পর শান্ত গলায় বলে ওঠে, হানিবি, আমি ঘুমাতে পারছি না। হানিবি ডাকটা শুনে অলির কপালে ভাঁজ পড়ে। একটু বিরক্তি এলেও পরের কথাটা শুনে সে ভাবনায় পড়ে যায়। কেন, আপনার কি শরীর খারাপ? আলভির কণ্ঠে তখন হালকা ক্লান্তির সুর। না, শরীর খারাপ লাগলে মেডিসিন খেয়ে নিতাম। আমার তো মন খারাপ। অলি একটু থেমে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে আপনার? জানি না। আলভি একটুখানি থেমে যায়, তারপর ধীর কণ্ঠে বলে ওঠে, তুমি একবার আসবে আমার রুমে? অলি থমকে যায়। কথাটার মধ্যে যেন একটা ভিন্ন রকম আবেদন ছিল, যা তাকে দ্বিধায় ফেলে দেয়। আমি গিয়ে কি করব? আলভি আবার কিছুক্ষণ চুপ করে থাকে, যেন নিজের আবেগ সামলাতে ব্যস্ত সে। তারপর এক নিঃশ্বাসে বলে ওঠে, আচ্ছা তুমি ঘুমাও, রাখছি। অলি কিছু বলার আগেই কল কেটে যায়। সে এক দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দেয়। ঈশার কথাবার্তা ইতিমধ্যেই শেষ। অলি আবার শুয়ে পড়তেই ঈশা জানতে চায়, কে কল দিয়েছিল? অলি শান্তভাবে উত্তর দেয়, তোমার ভাই। আলভি কল দিয়েছে শুনে ঈশা খুশিমনে শুধায়, ভাইয়া এত রাতে কল দিয়েছিল কেন? অলি মুখ ভার করে বলল তার নাকি মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম কেন? সে উত্তরে বলল, জানি না, তুমি একটু আসবে আমার রুমে? আমি জিজ্ঞেস করলাম, আমি কি করতে যাব? অলির কথার মাঝেই ঈশা হো হো করে হেসে ওঠে। অলি বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে বলে, হাসছ কেন আপু? উনি ডাক্তার মানুষ, শরীর বা মন খারাপ লাগলে নিজের চিকিৎসা নিজেই তো করে নিতে পারে, তাই না? আমাকে যেতে বলছে কেন? ঈশা হাসি থামিয়ে একসময় গম্ভীর স্বরে বলে ওঠে, মন খারাপের কোনো মেডিসিন নেই রে অলি। ভাইয়ার হয়তো তোকে প্রয়োজন, তোর উচিত তার কাছে যাওয়া। ঈশার কথায় অলির গলার রন্ধ্রে যেন কিছু একটা আটকে গেল। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে আসে। চোখের সামনে ভেসে ওঠে সেই অন্ধকার রাতটা, যখন আলভির রুমে আটকে পড়েছিল সে। সেই স্মৃতি শরীরের প্রতিটি কোষে ভয় ছড়িয়ে দেয়। ঠোঁট কেঁপে ওঠে, কয়েকবার ঢোক গিলে সে বলল, আমি তার কাছে যেতে পারবো না আপু। তাকে দেখলে আমার ভয় করে। অলির ভয়ানক বিব্রত মুখ দেখে ঈশা খানিক অবাক হলেও, তার বয়সের কথা মাথায় রেখে এবার কণ্ঠস্বরটা একটু নরম করল। আমি এবার বুঝতে পারলাম যে ভাইয়া তোকে আলাদা রুমে কেন রেখেছে। প্রবলেমটা ভাইয়ার নয়, প্রবলেমটা তোর। তুই হয়তো আলাদা রুমে থাকতে চেয়েছিস তাই না? অলি মাথা নিচু করে ধীরগতিতে হ্যাঁসূচক মাথা নাড়ায়। ঘরের বাতাস যেন ভারী হয়ে আসে। ঈশা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাচ্চামো করিস না অলি। আমাদের নানুর যখন 12 বছর বয়স ছিল তখন নানা ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল। তার দ্বিতীয়বার পিরিয়ড হওয়ার আগেই সে কনসিভ করেছিল। সে কি নিজেকে মানিয়ে নেয়নি? তোরও নিজেকে মানিয়ে নেওয়া উচিত। অলির বুকের ভেতর কেমন জানি একটা অস্বস্তির স্রোত বইতে থাকে।
তবু ঈশা থামে না, যদিও এভি ভাই সেরকম নয়, কিন্তু পরিশেষে সেও একজন পুরুষ মানুষ। আর পুরুষ জাতি বউকে কাছে না পেলে বাইরে নজর দেবে, সেটাই স্বাভাবিক। কথাটা শুনে অলি চমকে তাকায়। তার চোখে মুখে রাগ ও হতাশার ছাপ স্পষ্ট। ঈশার কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো। আলভির সম্পর্কে মনে আবার আজেবাজে ভাবনা আসে। ঠোঁট চেপে নিজমনেই বলে ওঠে, তোমরা ওনাকে যতটা মহান মনে করো, উনি ততটাই অসভ্য আর খারাপ লোক। আমি তার কাছে যাই বা না যাই, উনি তো বাইরে নজর দেবেই। তাই শুধু শুধু হরিণ হয়ে বাঘের গুহায় যাওয়ার কোনো মানেই হয় না। নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্যেই আমাকে নিজের রুমে ডাকছেন উনি। কি ভাবছিস? অলি নাবোধক মাথা নাড়ায়। ঈশা আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই প্রেগন্যান্ট অলি। ভাইয়া একজন ডক্টর। আপাতত তোর ভয় পাওয়ার কারণ দেখছি না। তুই নিশ্চিন্ত মনে ভাইয়ার রুমে যা। না হহ। অলি হঠাৎ চিৎকার করে ওঠে, যার তীরতায় ঈশা খানিকটা চমকে যায়। আমি ওনার রুমে কিছুতেই যাব না। অলির গলায় দারুণ রাগ আর ভয়। জেদ করছিস কেন? তোর এইসব বাচ্চামো শুধুমাত্র এভি ভাই বলেই সহ্য করছে, অন্য কেউ হলে এতক্ষণে তুলে নিয়ে যেত। অলি দুহাতে নিজের কাঞ্জরা চেপে ধরে, মৃদুস্বরে বলে ওঠে, উনি তেমনটা করতে পারবে না আপু। ঈশার মুখটা এবার মলিন হয়ে আসে। হালকা কণ্ঠে বলে, বেচারা ভাইটার জন্য কষ্ট লাগছে, সেই সাথে তোর উপর ভীষণ রাগ উঠছে। আরে ওর রুমে গেলে ও কি তোকে খেয়ে ফেলবে? ঈশার কথাগুলো অলি কান থেকে ঝেড়ে ফেলতে চাইলেও প্রতিটি শব্দ যেন তার মনের ভেতর খচখচ করে বাজছে। অলি এবার কান থেকে হাত সরিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, আপু ওনার জন্য আজকে আমার এই অবস্থা। আর তুমি প্রশ্ন করছো আমাকে খেয়ে ফেলবে কিনা? অলির কথায় ঈশা যেন কিছুটা স্তব্ধ হয়ে যায়। এটা কোনো কথা? তোকে প্রেগন্যান্ট বানিয়ে দিয়েছে বলে তুই সারাজীবনে আর ভাইয়ার কাছে যাবি না? অলি মাথা নেড়ে স্পষ্টভাবে বলে, হ্যাঁ ঠিক ধরেছ। ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাহলে আর কি, ভাইয়ার জন্য আর একটা ম্যাচিউর টাইপের মেয়ে খুঁজতে হবে দেখছি। মানে? অলির প্রশ্নে ঈশা শুয়ে পড়তে পড়তে বলে ওঠে, মানে আবার কি? তুই ভাইয়ার কাছে না গেলে ভাইয়াকে আবার বিয়ে করাতে হবে না? অলি এবার শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে, উনি আর বিয়ে করতে পারবে না। হুহো দেখা যাবে। ঈশা চোখ বন্ধ করে শুয়ে পড়ে। রুমটা খানিকটা নীরব হয়ে আসে। অলি কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে থেকে একসময় আস্তে করে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। বাইরে তখন গভীর রাত। জানালার ওপারে নিঃশব্দে ঝরে পড়ছে পুকুরপাড়ের পাতাগুলো, আর অলির বুকের ভেতরেও নেমে এসেছে কুয়াশাভেজা এক অস্থিরতা। 2 দিন পর। সময় নিঃশব্দে গড়িয়ে গেছে। আজ সকালেই আলভির মামা খালার পরিবারের সদস্যরা মির্জা ভিলা ছেড়ে চলে যাবে। সকাল গড়িয়ে 10টা বাজতেই একে একে সকলে লাগেজ টেনে ব্যস্ত পায়ে ড্রয়িং রুমে এসে জড়ো হয়। আলভি আজকে খুব সকালেই হসপিটালে চলে গেছে। সবাই চলে যাবে ভাবতেই অলির মন খারাপ হয়ে যায়। বিশেষ করে ঈশা চলে যাচ্ছে, সেই জন্য সে বেশি চিন্তিত। একা একা ঘুমাতে হবে ভাবতেই তার গলা শুকিয়ে আসছে। ঈশা আর তিশা শেষবারের মতো অলিকে জড়িয়ে ধরে, তারপর সবার থেকে বিদায় নিয়ে বাকিদের সাথে বেরিয়ে যায়। উর্মিলা, রূপসা আর ইয়াদ সকাল 8টা বাজেই ভার্সিটিতে চলে গেছে। বাড়ি যেন হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল। চেনা শব্দের ভিড়ে যে কোলাহল ছিল, আজ তার বদলে আছে একঘেয়ে নীরবতা। ড্যাশ ড্যাশ ড্যাশ। বিকেলের রোদ একটানা হেলে পড়ছে দাদুম্নির ঘরের জানালায়। অলি তার পাশেই বসে আছে, মুখে অল্প কাঁচা হাসি। সামনে একটা ছোট্ট বাটিতে নিজ হাতে বানানো পান এগিয়ে দেয় দাদুম্নির দিকে। দাদুম্নি এটা খেয়ে বলো কেমন হয়েছে? দাদুম্নি কাপা হাতে পানটা মুখে নিয়ে হাসি মুখে বলে ওঠে, অনেক ভালা হয়েছে নাতো বউ। তুমি যেমন মিষ্টি দেখতে, তোমার হাতের পানখানাও বহুত মিষ্টি খেতে। অলি চোখ নামিয়ে মৃদু হেসে বলে, তাহলে এখন একটা গল্প শোনাও। বৃদ্ধা দাদুম্নির কণ্ঠে একটা মায়ামাখা সুর ভেসে আসে ঘরজুড়ে। সে স্মৃতির ভাঁজ থেকে গল্প টেনে এনে অলি শোনাচ্ছে, আর অলিও মুগ্ধ হয়ে শুনছে। হঠাৎ করেই সেই শান্ত দৃশ্য ভেঙে দিয়ে রূপসা রুমে প্রবেশ করে। রূপসার চোখে ঈর্ষার ছায়া, ঠোঁটে একরকম তাচ্ছিল্যভরা হাসি। দাদুম্নি এসো চুল বেঁধে দেই। দাদুম্নি একবার রূপসার দিকে তাকিয়ে বলল, নাতবউ চুল বেঁধে দিয়েছে। রূপ তুই এখানে এসে বস। কথাটা শুনে রূপসার মুখের হাসি মুহূর্তেই হিম হয়ে যায়। মুখে যদিও সংযত হাসি ফুটিয়ে বলে ওঠে, তোমার নাতবউ 2 দিন আগে এসেই আমার জায়গা দখল করে নিয়েছে দেখছি। অলির মুখ গম্ভীর হয়ে যায়। সে ধীরস্বরে জবাব দেয়, আমি আপনার জায়গা নেইনি আপু। এই বাড়ির বউ হিসেবে কি আমি দাদুম্নির কাজ করে দিতে পারি না?
আপনি এভাবে বলছেন কেন? রূপসা কোনো উত্তর দেয় না, শুধু অগ্নিচোখে অলির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ভেসে আসে গম্ভীর, স্পষ্ট একটা কণ্ঠস্বর। অলি। ডাকটা শুনে অলিসহ বাকিরা দরজার দিকে তাকালো। আলভি অলিকে ডাকতে ডাকতে এদিকেই আসছে। দাদুমনি, অলি কি এই রুমে আছে? কথাটা শুনে দাদুমনি বলল, হ্যাঁ দাদুভাই, তোমার বউ এখানেই আছে। অত অধৈর্য হয়েও না। আলভি রুমে ঢুকে কোনোদিকে না তাকিয়ে অলির উদ্দেশ্যে বলল, অলি চলো। কোথায় যাব? আপনি কখন আসলেন? আমি কিছুক্ষণ আগেই এসেছি। তোমার রুমে তুমি ছিলে না, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। চেক আপের জন্য তোমাকে নিয়ে যেতে এসেছি। রেডি হয়ে নেও। অলি একটা ঢোক গিলে বলল, আমি হাসপাতালে যাব না। আলভি অলির দিকে এগিয়ে গেল। রূপসা একদৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে আছে। আলভি যেন রূপসাকে দেখেইনি। আগে যাও, তার সাথে দু একটা কথা বলতো, কিন্তু অলি এই বাড়িতে আসার পর থেকে আলভি যেন তাকে চোখেই দেখে না। আলভি অলির সামনে দাঁড়িয়ে বলল, তুমি বাবুকে দেখতে চাও না? অলি চুপ করে রইল। আলভি শান্তকণ্ঠে বলে, ভয় পেও না, আল্ট্রাসাউন্ড করাবো শুধু, রেডি হয়ে নেও কুইক। অলি ঠোঁট চেপে নিচের দিকেই তাকিয়ে রইল। দাদুমনি স্নেহমাখা কণ্ঠে বলল, দাদুভাইয়ের সাথে যাও না তো বউ, স্বামী সাথে থাকলে ভয় কিসের? অলি মাথা নেড়ে উঠে দাঁড়াল। বাধ্য মেয়ের মতো রুম থেকে বেরিয়ে গেল। এমনিতেও বাবুর জন্য সে সবকিছুই করতে পারবে। আলভি ড্রয়িং রুমে বসে কারো সাথে ফোনে কথা বলছিল। অলি রেডি হয়ে আসতেই আলভি অলিকে উপরনিচ পরখ করে নিল। অলি বোরকা পরেছে, মাথায় হিজাব, হাতে একটা ছোট্ট ব্যাগ। আলভির চাহনি দেখে অলি খানিকটা অপ্রস্তুত হয়ে ব্যস্ত হাতে নিজের হিজাব ঠিক করতে লাগল। আলভি একটা শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে বলল, ওড়না ঠিকঠাকই আছে, লেটস গো। আলভি হাঁটা ধরল। অলি তাকে অনুসরণ করে বেরিয়ে গেল। আলভি সেইফলি কার ড্রাইভ করে হাসপাতালের সামনে গাড়ি পার্ক করল। অলি বেশ বিরক্ত হয়েছে। আলভি অনেক আস্তে আস্তে গাড়ি চালিয়েছে। সে বেশ কয়েকবার স্পিড বাড়াতে বলেছিল, কিন্তু বিনিময়ে আলভি শুধু শীতল চাহনি নিক্ষেপ করেছে। হাসপাতালের চত্বরে গাড়ি থেমে যায়। নামো। আলভির কণ্ঠ শুনে অলি তাকাতেই দেখতে পেল আলভি কার ডোর ওপেন করে দাঁড়িয়ে আছে। অলি ধীর পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়াল। আলভি একবার অলির দিকে তাকিয়ে হাঁটা ধরল। পথিমধ্যে বেশ কয়েকজন পরিচিত চিকিৎসক আর নার্স আলভির সাথে কথা বলেছে। তবে কেউ অলিকে ততটা গুরুত্ব দেয়নি। তারা লিফটে করে ৭ তলায় এসে থামল। লিফট থেকে নামতেই দিহান এগিয়ে আসল। দিহান, সব রেডি করে রেখেছিস? হুম। ভাবি কেমন আছেন? ভাবি, ডাকটা অলির কানে অদ্ভুত এক রেশ ফেলে। অলি উত্তর না দিয়ে মুখে সৌজন্যমূলক হাসি টানল। আলভি অলিকে নিয়ে সোনোগ্রাফি রুমে প্রবেশ করল। পুরো হাসপাতালে এয়ার কন্ডিশনার লাগানো, যার জন্য অলির একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যদিও মির্জা ভিলাতেও এসি আছে, কিন্তু হাসপাতালের এসির টেম্পারেচার একটু বেশিই ঠান্ডা। অলি বেডের উপর বসতেই আলভি সোনোগ্রাফি রুমের ডোর লক করে দিল, ফলস্বরূপ অলি বসা থেকে দাঁড়িয়ে যায়। দরজা আটকালেন কেন? কেন আবার? তোমার আল্ট্রাসাউন্ড করা হবে, সেই জন্যই বন্ধ করে দিলাম। অলি ভ্রু কুঁচকে বলল, ডাক্তার তো আসেনি, আল্ট্রাসোনোগ্রাম কে করবে? আলভি সোনোগ্রাফি মেশিনের সামনে চেয়ার টেনে বসল। স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমি থাকতে আবার ডক্টরের কি প্রয়োজন? পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে ওখানে শুয়ে পড়ো। কি হহ? অলির মৃদু চিৎকার শুনে আলভি কপাল কুঁচকে অলির দিকে তাকায়। কি সমস্যা? চিল্লাচ্ছ কেন? অলি একটা ঢোক গিলে বলল, এখানে আর কোনো ডাক্তার নেই? আলভি শান্তকণ্ঠে বলল, আমি নিজেই বেবির কন্ডিশন দেখতে চাইছি। সেই জন্য বেশি রিয়্যাক্ট না করে চুপচাপ শুয়ে পড়ো। অলি কি বলবে খুঁজে পেল না। সে ভীষণ নার্ভাস ফিল করছে। অলিকে চুপ থাকতে দেখে আলভি অলির সামনে এসে দাঁড়াল। অলি দুপা পিছিয়ে গিয়ে বোরকার একপ্রান্ত খামচে ধরল। তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। আলভি একটা শ্বাস ফেলে বলল, দেখো, এতটা অপ্রস্তুত হওয়ার কোনো দরকার নেই। এই মুহূর্তে আমাকে শুধুমাত্র একজন ডক্টর ভাবো। অলি ঠায় দাঁড়িয়ে রইল। আলভির মেজাজ বিগড়ে গেল। ফিসফিসিয়ে বলল, ৫ সেকেন্ডের মধ্যে নিজে থেকে না শুয়ে পড়লে আমিই তোমাকে জোর করে শুইয়ে দেব। কথাটা শুনে অলি বাধ্য হয়ে বেডের উপর বসল। লাই ডাউন। অলি ধীরগতিতে শুয়ে পড়ল। আলভি সোনোগ্রাফি মেশিনের সামনে বসল। অলি ঠোঁট চেপে চুপচাপ শুয়ে আছে। আলভির চোখে ধূসর ফ্রেমের চশমা, গায়ে এপ্রন। আল্ট্রাসাউন্ড প্রোবটা হাতে নিয়ে সেটার উপর কিছুটা জেল লাগিয়ে নিল। আলভি কার্ডিওলজিস্ট হলেও আল্ট্রাসাউন্ড করতে সে জানে,
মেডিকেল লাইফে বহুবার মেশিনটি ব্যবহার করেছে হার্ট পেশেন্টদের ইকোকার্ডিওগ্রাম করার জন্য। ইকো এবং প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ডে কিছু পার্থক্য থাকলেও সাউন্ড ওয়েভের প্রিন্সিপল একই। যাই হোক, আজ প্রথমবার সে আল্ট্রাসাউন্ড করবে, তাও আবার নিজের বেবির কন্ডিশন দেখতে। আলভি অলির দিকে তাকিয়ে বলল, কাপড়টা সরাও। অলির ভীষণ কান্না পাচ্ছে, লজ্জায় সে যেন জমে গেছে। আলভি কোমলকণ্ঠে বলল, শুধু পেট থেকেই সরাতে বলেছি, আজেবাজে কিছু ভেবো না। আই অ্যাম ভেরি কিউরিয়াস টু সি দ্য বেবি, প্লিজ লেট মি সি। অলি আলভির থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। লজ্জাগুলোকে সাইডে রেখে প্রথমে বোরকাটা বুক পর্যন্ত তুলে ফেলে। আলভি শান্ত চোখে অলির দিকেই তাকিয়ে আছে। অলির পরনে ডার্ক রেড কালারের স্কার্ট, তবে টপসের রংটা আপাতত দেখা যাচ্ছে না। এর আগে তো মনে হয় আল্ট্রাসাউন্ড করেছিলে, তাই না? তাহলে তো জানার কথা যে ড্রেস কতটুকু সরাতে হবে। অলি একটা শ্বাস ফেলে বলল, যখন আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছিল তখন আমি অজ্ঞান ছিলাম, তাই জানি না। আলভি এবার ফোনটা বের করে একটা ছবি খুঁজে বের করল। স্ক্রিনে একটা মেডিকেল ইলাস্ট্রেশন ভেসে উঠল। সে ছবিটা সামনে এগিয়ে ধরে বলল, ঠিক এইভাবে ড্রেস সরাও। রুমের মধ্যে যেন হিম শূন্যতা, বাতাসেও জমে আছে অজানা অস্বস্তি। অলি নিঃশব্দে শুয়ে থাকলেও তার ভেতরের কোলাহল যেন ছাপিয়ে আসছে দৃষ্টিতে, দেহভঙ্গিতে। তার চোখে জমে থাকা চাপা ভয়, বুকের গভীরে গেঁথে থাকা পুরনো দুঃসহ স্মৃতিরা একসাথে আচ্ছন্ন করে রাখছে তাকে। সে জানে, এই অনুভূতিগুলো কেবল একজন অর্শিক তাই বুঝতে পারবে। বাকিদের কাছে এসব হয়তো শুধু বাড়াবাড়ি বলেই মনে হবে, অতিরিক্ত সংবেদনশীলতা বলে হেসে উড়িয়ে দেবে সবাই। অলির অবস্থা দেখে আলভির ভেতরেও ক্লান্তি জমেছে। চেষ্টার পর চেষ্টা করেও সে যেন অলির মনের ভেতরের সেই ভয়ের দেয়াল ভাঙতে পারছে না। ধীরে ধীরে হতাশা এসে তাকে গ্রাস করে। একটা দীর্ঘ বিরক্তির শ্বাস ফেলে সে চশমাটা চোখ থেকে খুলে পকেটে ঢুকিয়ে নেয়। মাথায় যেন টনটন করছে কিছু একটা। চোখে মুখে অবসন্নতা ফুটে উঠেছে। সে আর কিছু না বলে পেছনে ফিরে রুমের দরজার দিকে এগিয়ে যায়। তখনই অলি তড়িঘড়ি করে উঠে বসে। কণ্ঠটা ভয়ে আর অনুতাপে কেঁপে ওঠে। কোথায় যাচ্ছেন? আলভি না তো উত্তর দিল আর না তো অলির দিকে ফিরে তাকালো। সে চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল। অলি বোকাচোখে দরজার দিকেই তাকিয়ে আছে। লোকটা রেগেমেগে আমাকে একা ফেলেই চলে গেল নাকি? অলি দ্রুতপায়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। দরজা খোলার জন্য হাত বাড়াতেই একজন মহিলা ডক্টর দরজা খুলে রুমে প্রবেশ করল। অলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে বলে ওঠে, আপনি তাসনিম স্যারের ওয়াইফ? অলি একটা ঢোক গিলল। তাসনিম নামটা শুনে সে মাথা খাটিয়ে বুঝতে পারল ইনি আলভির কথাই বলছে। অলি সাথে সাথেই হ্যাবোধক মাথা নাড়ল। উত্তরে মহিলাটি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, স্যার আমাকে আপনার আল্ট্রাসাউন্ড করে দিতে বলল। আপনি এসে শুয়ে পড়ুন। ডক্টর সোনোগ্রাফি মেশিনের সামনে গিয়ে বসল। অলির একটু খারাপ লাগল। আলভি বেবিকে দেখতে চেয়েছিল কিন্তু অলির নার্ভাসনেসের কারণে দেখতে পারল না। সে কি একটু বেশিই চড়া ব্যবহার করে ফেলল? তারা চিহ্ন। আল্ট্রাসাউন্ড শেষে রিপোর্ট হাতে রুম থেকে বের হতেই দিহানকে দেখে অলি অবাক হল। দিহান হাসিমুখে বলল, ভাবি চলুন আমি আপনাকে বাড়িতে রেখে আসছি। অলি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনার বন্ধু কোথায়? ও বলল ওর নাকি কাজ আছে, সেই জন্য আমাকেই দিয়ে আসতে বলল। চলুন। অলি না বোধক মাথা নাড়াল। সে জানে দিহান হচ্ছে আলভির বন্ধু, আর রিফাতও আলভির বন্ধু ছিল। দিহান যদি রিফাতের মতো তাকে এক জায়গার কথা বলে অন্য জায়গায় নিয়ে যায় তখন তার কি হবে? অলিকে না সূচক মাথা নাড়াতে দেখে দিহান চমকিত নয়নে তাকাল। আমার সাথে যাবেন না? না, আপনার বন্ধুকে আসতে বলুন। আরে ভাবি, ও নিজেই আমাকে পাঠিয়েছে। আপনি চলুন না আমার সাথে, আমি একদম আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েই আসব। অলি সন্দিহান চোখে দিহানের দিকে তাকায়। কয়েক মুহূর্ত যেতেই ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, আপনি গিয়ে আপনার বন্ধুকে পাঠিয়ে দিন। উনিই আমাকে এনেছে, তাই উনিই আমাকে রেখে আসবে। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল এই ফাঁকে উর্মিলাকে দেখে আসবে। উর্মিলা সেদিনের পর থেকেই তার কল রিসিভ করছে না। কি হলো জান না, ওনাকে গিয়ে পাঠিয়ে দিন। দিহান উপায়ন্তর না পেয়ে অন্য সাইডে গিয়ে আলভিকে কল করল। তারপর অলির কথা বলল। কয়েক মিনিট যেতেই আলভি এসে হাজির হল। অলি সরু চোখে আলভির দিকে তাকিয়ে আছে। আলভি অলির দিকে না তাকিয়েই বলল, অলি দিহান তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, ওর সাথেই চলে যাও। আলভির রাগী কণ্ঠ শুনে অলি মাথা নিচু করে নিল।
সে বুঝতে পেরেছে তখনকার ঘটনাটার জন্য আলভি তার উপর বেশ অসন্তুষ্ট হয়েছে। কিন্তু সে দিহানের সাথে কিছুতেই যাবে না। আলভির বন্ধুদের উপর তার কোনো ভরসা নেই। অলিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আলভি চাপাস্বরে বলে ওঠে, দেখো, এটা নাটক করার জায়গা নয়। আমার কাজ আছে, দিহানেরও কাজ আছে, সেসব রেখেই তোমাকে দিয়ে আসতে রাজি হয়েছে। তাই চুপচাপ ওর সাথেই চলে যাও। আলভির কথায় অলি কেঁপে উঠল, নিম্নস্বরেই বলল, আমি আপনার সাথেই যাব। অলির এই কথাটা শুনে আলভির রাগ দপ করেই নিভে যায়। তবুও সে গম্ভীর কণ্ঠেই বলে, আমার কাজ শেষ হতে হতে রাত হয়ে যাবে। তুমি ততক্ষণ থাকতে পারবে? অলি সাথে সাথেই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আলভি একটা শ্বাস ফেলে দিহানকে বলে, তুই নিজের কাজে যা। দিহান আর কি করবে? ভেবেছিল উর্মিলার দেখা পাবে, কিন্তু তাও হল না। যাক, আগামী কালকে উর্মিলার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার প্ল্যান করতে করতে নিজের চেম্বারের দিকে চলে গেল। আলভি একবার অলির দিকে তাকায়, তারপর উল্টো দিকে ঘুরে হাঁটা ধরে। অলিও ব্যস্ত পায় তাকে অনুসরণ করতে লাগল। রাতের বেলা আলভি একের পর এক রোগী দেখতে ব্যস্ত। সবাই সিরিয়াল অনুযায়ী আলভির অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। আলভি তাদের মধ্যে নতুনদের প্রয়োজন সাপেক্ষে কিছু টেস্ট লিখে দিচ্ছে। আর যারা টেস্ট করে এনেছে তাদের রিপোর্ট দেখে মেডিসিন লিখে দিচ্ছে। অলি পাশে থাকা সোফায় বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে। সে বেশ কিছুক্ষণ মায়ের সাথে কথা বলেছে, তারপর গেমস খেলেছে, কিন্তু কিছুতেই তার সময় কাটছে না। অলি মুখটাকে মলিন করে বসে আছে। বসে থাকতে থাকতে তার ঘুম আসছে। লাস্ট রোগীকে দেখা শেষ হলে আলভি হাফ ছেড়ে বাঁচে সে এগিয়ে যায় অলির দিকে। অলি সোফায় বসে থাকতে থাকতেই ঘুমিয়ে গেছে। আলভি বেশ কিছুক্ষণ অলির ঘুমন্ত মুখপানে তাকিয়ে রইল। পাশেই অলির আল্ট্রাসাউন্ডের রিপোর্ট পড়ে আছে। আলভি রিপোর্টটা হাতে নিয়ে চোখ বুলাল। সবকিছু স্বাভাবিকই আছে। আলভি একটা শ্বাস ফেলে পুনরায় অলির দিকে তাকাতেই দেখতে পেল অলি ঘুমের ঘোরেই সোফা থেকে পড়ে যাচ্ছে। আলভি ধরতে যাবে তার আগেই অলির ঘুম ভেঙে যায়। আলভি দ্রুত গতিতে অলির থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। রোগী দেখা শেষ। অলির ঘুমোজড়ানো কণ্ঠ শুনে আলভি ধাক্কা খেলেও নিজেকে সামলে বলে ওঠে, বাড়িতে চলো এবার। অলি টালমাটাল পায়ে উঠে দাঁড়ালো, হাত দিয়ে চোখ দুটো কচলে স্বাভাবিকভাবে তাকাল। আলভি চিন্তিত কণ্ঠে শুধাল, আর ইউ স্লিপি? অলি মাথা নাড়িয়ে না বলল, চোখ লেগে গিয়েছিল। চলুন। অলি ব্যাগ আর রিপোর্ট রেখেই দরজার দিকে হাঁটা ধরল। আলভি একটা শ্বাস ফেলে সেগুলো হাতে তুলে নিল, তারপর অলির পিছু পিছুই চলে গেল। তারা চিহ্ন। আলভি গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতেই অলি গোমরা মুখে বলে ওঠে, আমি আর কোথাও আপনার সাথে যাব না। আপনি একটা দায়িত্বজ্ঞানহীন লোক। অলির কথায় আলভি কোনো প্রকার ভ্রুক্ষেপ করল না, সে তো মন দিয়ে গাড়ি চালাচ্ছে। আলভির থেকে উত্তর না পেয়ে অলি বলে ওঠে, আপনি আজকে এত ব্যস্ত ছিলেন, তাহলে আমাকে আনলেন কেন? শুধু শুধু বসিয়ে রেখেছেন। আপনি অনেক খারাপ। আলভি একটা শ্বাস ফেলে বলল, তোমার আফসোস হচ্ছে নাকি আমাকে বিয়ে করে? হলে আমাকে ডিভোর্স দিয়ে দেও। আলভির কথাগুলো শুনে অলি স্তব্ধ হয়ে গেল। সেই সাথে আলভির প্রতি রাগটাও যেন বেড়ে গেল। আফসোস হয়তো আপনার হচ্ছে, সেই জন্যই ডিভোর্স দিতে বলছেন। এই জন্যই আপনার হাতে ডিভোর্স দেওয়ার ক্ষমতা দেইনি। আপনি 19 থেকে 20 হলেই আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিবেন, সেটা আমি আগেই বুঝে গিয়েছিলাম। আলভি নিম্নস্বরে বলল, আমার সাথে এই টোনে আর কখনো কথা বলবে না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট কেয়ার। আপনি আমার লাইফ হেল করে দিয়েছেন। আমি আপনার সাথে এভাবেই কথা বলবো। কি করবেন আপনি? আলভি অলির দিকে শীতল চাহনি নিক্ষেপ করল। আলভির সেই চাহনি দেখে অলির শরীর হিম হয়ে এলো। আলভি পুনরায় সামনের দিকে তাকিয়ে বলল, বেশি কিছু না, জাস্ট নিখোঁজ হয়ে যাব। আর কখনো কারো সামনে আসব না। এমনিতেও আমার থাকা না থাকায় তোমার তো কিছু যাবে আসবে না। আমার মনে হচ্ছে আমি না আসলেও তুমি তোমার বেবিকে নিয়ে ভালোভাবেই বাঁচতে পারতে। অলি ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাবেন আপনি? অফকোর্স আই ওন্ট টেল ইউ। আপনি কিন্তু ভয় দেখাচ্ছেন আমাকে। আমি ভয় দেখাচ্ছি না, শুধু ওয়ার্ন করছি। অবশ্য তোমার চিন্তা করতে হবে না, আমার অবর্তমানে আমার সব সম্পত্তি তো তুমিই পাচ্ছ। অলি মাথা নিচু করে নিল। আমার আপনার সম্পত্তির উপর কোনো লোভ নেই। ওরকম শর্ত দিয়েছিলাম বাবুর কথা চিন্তা করে। আপনি ভবিষ্যতে যাতে ওকে কোনো কিছু থেকে বঞ্চিত করতে না পারেন সেই জন্য। আলভি নিশ্চুপ রইল। তুমি আমাকে শুধুমাত্র বাবুর কথা ভেবে বাধ্য হয়ে বিয়ে করেছ, তাই না? অলি স্বাভাবিকভাবেই হ্যাবোধক মাথা নাড়ায়। আমাকে দেখলে ভয় লাগে তোমার? ঘৃণা করো আমাকে? অলি অবাক চোখে আলভির দিকে তাকালো। আলভির দৃষ্টি সামনের দিকেই নিবন্ধ।
তোমাকে তখন দিহানের সাথে আসতে বললাম, আসলে না কেন? অলি স্বাভাবিক স্বরেই বলে ওঠে, উনি আপনার বন্ধু, সেই জন্য আমি ওনাকে বিশ্বাস করি না। আপনার এক বন্ধু আমাকে আপনার রুমে আটকে দিয়েছিল। এই বন্ধুও যে সেরকম কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? আলভি হঠাৎ করেই গাড়িটা ব্রেক করল। অলির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, দিহানকে নিয়ে এরকম চিন্তা একদম করবে না। ও মোটেও রিফাতের মতো নয়। রিফাতের মতো হলে আমি ওকে তোমাকে নিয়ে আসতে বলতাম না। আমি কি চিন্তা করলাম না করলাম সেটা আমার বিষয়। আপনার বন্ধু আমার তো আর বন্ধু নয়। আপনার সাথে তো আপনার সেই বন্ধুও খারাপ কিছু করেনি। যা করার আমার সাথে করেছে। আলভি অবিশ্বাসী সুরে প্রশ্ন করল, খারাপ কিছু করেনি মানে? ও আমাকে ধ খ ক বানিয়ে দিয়েছে আর তুমি বলছো শুধু তোমার সাথেই খারাপ করেছে। তোমার কি মনে হয় ধ খ ক নামটা শুনতে আমার অনেক ভালো লাগে? অলি অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো খারাপ লাগার কথা নয়। আপনি যা করেছেন ইচ্ছাকৃতভাবেই তো করেছেন। কেউ তো আপনাকে বাধ্য করেনি। আলভি হাল ছেড়ে দিল, শুধু শুধু অলির সাথে তর্ক করে লাভ হবে না। সে যদি বিষয়টা বুঝিয়ে বলতে যায় অলি তার কথা বিশ্বাস করবে না। উল্টো অলি অবিশ্বাস করলে অলির প্রতি সে উগ্র হয়ে উঠবে, নিজের রাগটাকে আর কন্ট্রোল করে রাখতে পারবে না। আলভি পুনরায় গাড়ি স্টার্ট দিল। অলিও ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকাল। পুরোটা রাস্তা দুজনের মাঝে আর কোনো প্রকার কথা হল না। রাত্রি 11টা। অলি বাড়ির সবার সাথে ডিনার করে সবেমাত্র নিজের রুমে এসে বসেছে। আজকে একাই ঘুমাতে হবে আমাকে। উফ, একটা রাতেরই তো ব্যাপার, কালকে যেভাবেই হোক আমি বাড়িতে চলে যাব। এই অদ্ভুত বাড়িতে আমি আর থাকব না। অলি খাটের ডান পাশে শুয়ে খোলা দরজার দিকে তাকিয়ে ঘুমাতে চেষ্টা করল। কিন্তু ঘুমাতে পারল না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফোনটা হাতে নিয়ে গেমস খেলতে লাগল। এরই মাঝে দরজা ঠেলে আলভি রুমে প্রবেশ করে। অলি শোয়া থেকে উঠে বসে মাথায় ওড়না প্যাঁচিয়ে নেয়। তার চুলগুলো এলোমেলো, বিকালে হাসপাতালে যাওয়ার আগে বিনুনি করেছিল, এখনও সেরকমই আছে। আলভি এসে অলির পাশেই বসল। তোমার ঘুমাতে প্রবলেম হলে আমার রুমে চলো। অলি মাথা নাড়িয়ে বলে, না আমি ঠিক আছি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। হঠাৎ করেই আলভি অলির বিছানায় শুয়ে পড়ল। অলি ঘাবড়ে গিয়ে কিছুটা দূরে সরে বসল। আচ্ছা, আমার রুমে তোমার যেতে কষ্ট হলে আমিই বরং এখানে শুয়ে পড়ি। অলির এবার ভীষণ কান্না পাচ্ছে, ইচ্ছা করছে দেয়ালের সাথে মাথা ঠুকতে। আপনি নিজের রুমে যান প্লিজ। নো, আজকে আমি এই রুমেই ঘুমাবো। অলি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলে, আচ্ছা আপনি তাহলে এখানে ঘুমান, আমি দাদুমনির রুমে গিয়ে ঘুমাচ্ছি। ফুপু আর দাদুমনি একসাথে ঘুমায়। সেখানে যাওয়াটা তোমার জন্য ঠিক হবে না। তাছাড়া দাদুমনি বয়স্ক মানুষ, তোমার ঘুমানোর যেই স্টাইল, তোমার সাথে একদিন ঘুমালে পরের দিন আর সে ঘুমাতে চাইবে না। অলি অবাক হয়ে গেল, আমার ঘুমানোর স্টাইল সম্পর্কে আপনি জানলেন কিভাবে? আলভি কথা ঘুরিয়ে বলল, ঈশা বলেছে। ও তো বাধ্য হয়েই তোমার সাথে ঘুমিয়েছিল। কাজিন বলে নাও করতে পারেনি। কি হিসাপু বলেছে? বিশ্বাস করি না আমি। সে আমাকে নিয়ে এমন বাজে কথা কিছুতেই বলতে পারে না। তাহলে আমি জানলাম কিভাবে বলো? অলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমার ঘুমানোর স্টাইল সম্পর্কে জানার পরেও আপনি আমার সাথে ঘুমাতে চাইছেন কেন? আলভি শোয়া থেকে উঠে বসে বলল, আমার একটা মাত্র বউ তুমি। শোয়ার স্টাইল যেরকমই হোক না কেন আমাকে তো তোমার পাশেই শুতে হবে, তাই না? আরেকটা বিয়ে করার তো অপশনও রাখুনি যে সেই বউয়ের সাথে ঘুমাবো। দেখুন, বিয়ের আগেই বলে দিয়েছিলাম যে আমি আলাদা রুমে থাকব। আপনি আমাকে টাচ করবেন না। তোমাকে তো আলাদা রুমেই থাকতে দিয়েছি। আর টাচ কোথায় করলাম? অলি চুপ করে রইল। আলভি শান্তস্বরে বলল, দেখো অলি, আমি চাই না এই অবস্থায় তোমার ঘুমাতে প্রবলেম হোক। বা তুমি কোনোভাবে বেবিটাকে হার্ট করে ফেলো। কথা দিলাম তুমি না বলা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া তোমাকে টাচ করব না। প্লিজ আমাকে এখানে শুতে দেও। বিশেষ প্রয়োজন মানে? তখন স্টেজের উপর যেমন বিশেষ প্রয়োজনে টাচ করেছিলাম ঠিক সেরকম। আলভির কথায় অলি একটু সাহস পেল। তাছাড়া আলভিকে একটা সুযোগ দিয়ে দেখাই যায়। আচ্ছা আমি আপনার সাথে শুব, কিন্তু লাইট ঝালানো থাকবে আর দরজা খোলা থাকবে। আলভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এবার এসে শুয়ে পড়ো। অলি দ্বিধা নিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। এদিকে এসে শোক, হাত থেকে পড়ে যেও না আবার। অলি ঠিকভাবে শুয়ে পড়তেই আলভি নিজের জায়গায় শুতে যাবে, তখনই কেউ দরজায় নক করে। অলি তড়িঘড়ি করে উঠে বসল। আলভি বিরক্ত সূচক শব্দ উচ্চারণ করে বলল, কে? দরজা খোলাই আছে, ভেতরে এসো। ইয়াদ দরজা ঠেলে ভেতরে এসে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, আমতা আমতা করে বলল,
সরি ভাইয়া, হয়তো বিরক্ত করে ফেলেছি। আসলে তুমি নিজের রুমে ছিলে না, সেই জন্যই এখানে খুঁজতে এসেছিলাম। আলভি স্বাভাবিক স্বরেই বলল। কিছু বলবি? ইয়াদ মুখে হাসি ফুটিয়ে বলল। ভাইয়া, আসলে নিউ প্রজেক্টটা নিয়ে আমার কাছে একটা আইডিয়া আছে। সেটা নিয়েই তোমার সাথে ডিসকাশন করতে এসেছিলাম। আলভি না চাইতে উঠে দাঁড়ালো, অলির উদ্দেশ্যে বলল। তুমি ফোন চেপে টাইম পাস করো, আমি একটু পরেই আসছি। অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। প্রায় আধা ঘন্টা পর আলভি অলির রুমে ফিরে আসে, কিন্তু সে এসে আর অলিকে খুঁজে পায় না। অলি, অলির কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। মেজাজটাই ঠিক রাখতে পারবো না এবার। এই মেয়েটা এতটুকু সময়ের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল? আলভি বেশি কিছু না ভেবে অলিকে কল দিল। 2 বার রিং হতেই অলি কলটা রিসিভ করল। হ্যালো, কোথায় গেছো তুমি? অপর পাশ থেকে আসা অলির উত্তরটা শুনে আলভির চোয়াল শক্ত হয়ে এলো।